বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, ভারতের মিডিয়া বিজেপি আরএসএস গোসাদের মিডিয়ার ভিডিও আমরা সবার পরে দেখব। আগে তাদের ভিডিও রিয়াকশন। ভারতের হিন্দুত্ববাদী মিডিয়া প্রথম কলকাতা থেকে রিপোর্ট প্রকাশিত হয়েছে যে ভারতের বিজেপি আরএসএস বাহিনী এবং গোসাদ বাহিনীর মাথা নষ্ট হয়ে গেছে। কেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গিয়েছেন পাকিস্তানে গিয়ে বিভিন্ন ধরনের চুক্তিতে স্বাক্ষর করেছেন, এতে তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এই ভারতের হিন্দুত্ববাদীরা এখন গণনা করতেছে যে পাকিস্তানের হাতে কয়টা পরমাণু বোমা রয়েছে। 170টা পরমাণু বোমা রয়েছে। এই পরমাণু বোমা যদি ইরানকে দিয়ে দেয় তাহলে ইরান ব্যবহার করবে হায় হায় হুদি বাহিনীদের উপর, যারা মধ্যপ্রাচ্যে মুসলমানদেরকে মারতেছে। এই ইব্রাহিম রাইসি কী জন্য পাকিস্তানে গেলেন এই জন্যই যে ইব্রাহিম রাইসি এর যে গোয়েন্দা বাহিনী আছে, ইরানের গোয়েন্দা বাহিনী জানে বেশ ভালো করে যে ভারত সাহায্য করতেছে মধ্যপ্রাচ্যের হায় হায় হুদি বাহিনীদের, যারা মুসলমানদেরকে মারতেছে। ভারত যৌথভাবে অস্ত্র তৈরি করছে, ড্রোন তৈরি করছে এবং সেগুলা পাঠাচ্ছে এই হায় হায় হুদিদের কাছে মুসলমানদের মারার জন্য। তাই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ভারতে যাননি, তিনি গিয়েছেন সরাসরি পাকিস্তানে। কারণ জানেন যে পাকিস্তান একটি মুসলিম ভ্রাতৃত্বপূর্ণ দেশ, অবশ্যই পাকিস্তান এর কাছে সাহায্য চাইলে ইরান সাহায্য পাবে। আর তাই ভারত না গিয়ে ইব্রাহিম রাইসি গিয়েছেন পাকিস্তানে, আর সেটাই এখন তাদের মাথা ব্যথার কারণ। তো বন্ধুরা, ভারতের বিজেপি সরকার যে মুসলমানদের পছন্দ করে না, কতটুকু হিন্দুত্ববাদী তার একটি নির্বাচনী প্রচারণার ভাষণ শুনলেই বুঝবেন। সমাবেশে কংগ্রেসকে ভোট না দেওয়ার আহ্বানও জানান ভারতের প্রধানমন্ত্রী। বলেন, কংগ্রেস ক্ষমতায় আসলে ভারতীয়দের সম্পত্তি মুসলমানদের মাঝে বন্টন করে দেবে। বিজেপির সমাবেশে মোদী প্রকাশ্যে বিদ্বেষ ছড়িয়েছেন বলে অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানিয়েছে কংগ্রেস। বলা হয়, মুসলমানদের প্রতি ইঙ্গিত করে মোদী বলেছেন তারা সন্তান নয় বেশি। কংগ্রেস মনে করে ভারতের সম্পদের উপর সবার আগে অধিকার মুসলিমদের। তার মানে তারা জনগণের সম্পদ জব্দ করে অনুপ্রবেশকারী ও যাদের সম্পদ বেশি তাদের মধ্যে বিতরণ করবে। আপনারা কি মনে করেন আপনাদের কষ্টে অর্জিত টাকা অনুপ্রবেশকারীদের দিয়ে দেয়া হোক? প্রধানমন্ত্রী খুবই অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এটা নগ্ন সাম্প্রদায়িক বার্তা। যে কোনো সভ্য নির্বাচন কমিশনের উচিত এমন বক্তব্যের জন্য ব্যবস্থা গ্রহণ করা। বন্ধুরা, এই হলো ভারতের বিজেপির অবস্থা, যিনি সরাসরি মুসলমানদেরকে বহিরাগত হিসাবে আখ্যায়িত করেছেন এবং এও বলছেন যে বিরোধী দল কংগ্রেস নাকি মুসলমানদেরকে সমস্ত সম্পত্তি ভাগ করে দিবে, হিন্দুদের সমস্ত সম্পত্তি ভাগ করে দিবে। বন্ধুরা, বিজেপি এবং আরএসের এই দাঙ্গাবাজ আরও বলে যে মুসলমানরা নাকি অধিক মাত্রায় সন্তান নেয়। ভারতের মোট লোক সংখ্যা মাত্র 144 কোটির মতো। মাত্র বললাম এই জন্যই যে ভারত এখন সম্ভবত প্রথম স্থানেই আছে জনসংখ্যার বিচারে, তো এই জন্য মাত্র বললাম। তো এর মধ্যে মুসলমানদের সংখ্যা মাত্র 20 কোটি, আর যদি 10 কোটি হয় খ্রিস্টানদের সংখ্যা তাহলে 30 কোটি বাদ। এরপরে আরও যদি 5 কোটি হয় অন্য ধর্মাবলম্বীদের সংখ্যা তাহলে 35 কোটি বাদ। এই যে তাহলে ধরেন সব মিলে 144 কোটির মধ্যে 35 কোটি গেলে 109 কোটি থাকে। 109 কোটি হবে ভারতের হিন্দুদের সংখ্যা। তাহলে আপনারা চিন্তা করেন কারা অধিক মাত্রায় সন্তান নিতেছে। হ্যাঁ, হিন্দুরা সন্তান অধিক মাত্রায় নিলেও কি মুসলমানদের দোষ তো হওয়ার কথা না, কিন্তু তারপরও বিজেপি আরএসের এই দাঙ্গাবাজ মুসলমানদেরকে দুষছে।
বন্ধুরা, ইরানের গোয়েন্দা বাহিনী, ইরানের লোকেরা খুব ভালো করেই ভারতীয়দেরকে চিনে। এই বিজেপির নরেন্দ্র মোদীকেও চিনে, কংগ্রেস এর নেতা নেত্রীদেরকেও চিনে। কারণ 1948 সালে কংগ্রেস এর জিন্নাই হায়দ্রাবাদ নামে একটি রাষ্ট্র দখল করে নিয়েছিল সেই 1948 সালে। সেখানে 1 লাখেরও বেশি মুসলমানদেরকে হত্যা করেছিল এই ভারতীয়রা। তখন হায়দ্রাবাদে বাস করত ইরানি শিয়া মুসলিমপন্থী মুসলমানেরা। কিন্তু ভারত কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে ভারতের ভিতরেই হায়দ্রাবাদ নামের মুসলিম প্রধান একটা রাষ্ট্র থাকুক। আর সে কারণেই ভারত হামলা চালিয়ে হায়দ্রাবাদ নামে সেই রাষ্ট্রটি দখল করে নেয়। আর সেই সময় থেকেই ইরানিরা ভারতীয়দেরকে খুব ভালো করেই চেনে। বন্ধুরা, ইরানিরা ভারতীয়দেরকে সেই 1948 সাল থেকে চেনে, আর আমরা বাংলাদেশিরা এই ভারতকে 1971 সাল থেকে চিনি। সুতরাং আমরা বুঝতে পারতেছি যে বাংলাদেশিরা ইরানিদের চাইতে অনেকটাই দুর্বল। আর সেই দুর্বলতার খাতিরে ভারতীয়রা দখল করে নিয়েছে কাশ্মীরের স্বাধীনতা, কাশ্মীরের স্বায়ত্তশাসন এবং বাংলাদেশের স্বাধীনতাকেও তারা হ্যস্ত করতেছে। বাংলাদেশের স্বাধীনতার মূলেও তারা কুঠারাঘাত শুরু করে দিছে। তো যাই হোক, এখন শুনি আমরা প্রথম কলকাতার রিপোর্ট। কি বলতেছে প্রথম কলকাতা, কি বলতেছে ভারতের বিজেপি, আরএসএস, গোসাদের মিডিয়া, কেন তারা কান্নাকাটি করতেছে যে পাকিস্তান এবং ইরানের বন্ধুত্বের ব্যাপারে। শুনি আমরা তাদের রিপোর্ট। যার বহিঃপ্রকাশ ঘটে চলতি বছরের প্রথম দিকেই। রীতিমতো দুই দেশের মধ্যে চরমে পৌঁছয় সীমান্ত উত্তেজনা। সীমান্ত পেরিয়ে পাকিস্তানে বিমান হামলা চালায় ইরান। তারপর ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিশোধ নেয় পাকিস্তান। গত জানুয়ারিতেই ঘটেছে এসব কাণ্ড। দেশ দুটো একে অপরের ভূখণ্ডে হামলা চালিয়েছে। আর এত কিছু হয়ে যাওয়ার পরেও এখন নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতি করতে আগ্রহ দেখাচ্ছে। তার মানে একে অপরের মধ্যে কোনো রকম শত্রুতা চাইছে না, বা শত্রুতা জারি রাখতে চাইছে না, সবকিছু মিটমাট করে নিতে চাইছে। স্বার্থ দু দেশেরই রয়েছে। যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ইসলামাবাদ আর তেহরান এক হচ্ছে, তার বাজার মূল্য কিন্তু প্রায় $2 বিলিয়ন বেশি। অঙ্কটা নেহাত কম নয়। অপরদিকে আবার পাকিস্তানের অন্যান্য সীমান্ত এলাকায় ইরান বিদ্যুৎ সরবরাহ করে। এমতো পরিস্থিতিতে স্বার্থের খাতিরে দুই দেশের মধ্যেই বন্ধুত্ব থাকাটা দরকার। আর বন্ধুত্বের আড়ালে রয়েছে ইরানের ভূরাজনৈতিক স্ট্র্যাটেজি। একদিকে ইরান আর ইসরায়েলের সংঘাতের আবহ, অপরদিকে পরমাণু হামলার আশঙ্কা। এমন পরিস্থিতিতে যদি পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর রাষ্ট্রে ইরানের প্রেসিডেন্ট যান, তাহলে তো বিষয়টা সত্যিই ভাববারই মতো। বর্তমানে বিশ্বের 9টা দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। তার মধ্যে রয়েছে পাকিস্তান, অন্যান্য 8টা দেশ রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ব্রিটেন, ভারত, ইসরায়েল আর উত্তর কোরিয়া। দেখুন, ইরান আর ইসরায়েলের যদি সংঘাত বাঁধে, তাহলে স্পষ্ট বোঝাই যাচ্ছে ফ্রান্স, ব্রিটেন আর মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই ইরানের পক্ষ নেবে না, থাকবে ইসরায়েলের পাশে। ওদিকে রাশিয়া আর চীন পরমাণু অস্ত্র নিয়ে ইরানকে সাহায্য নাও করতে পারে। ভারত থাকবে নিরপেক্ষ অবস্থানে। সেই জায়গায় দাঁড়িয়ে ইরানের একটা বড় ভরসার জায়গা কিন্তু পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের কাছে আছে প্রায় 170টি পরমাণু অস্ত্র। ধারণা করা হয় ইসরায়েলের কাছে প্রায় 200টি পারমাণবিক অস্ত্র তৈরি করার উপাদান আছে। আর বর্তমানে তৈরি হওয়া অবস্থায় আছে আনুমানিক প্রায় 90টি ওয়ারহেড। আন্তর্জাতিক কূটনৈতিক মহলের ধারণা, হয়তো এই সংকটময় পরিস্থিতিতেই ইরান পাকিস্তানকে নিজের পাশে পেতে চাইছে। না হলে পাকিস্তানের মতো অর্থনৈতিক দিক থেকে দুর্বল একটা দেশের ইরানের খুব একটা দরকার পড়তো না। বলতেছে যে ভারতীয়রা নাকি নিরপেক্ষ রয়েছে, এতটাই নিরপেক্ষ যে তারা অস্ত্র, ড্রোন তো পাঠিয়েছেই, আবার সেই সাথে মানুষও পাঠিয়েছে এই হায় হুদিদের পক্ষে যুদ্ধ করার জন্য। আবার বলতেছে যে পাকিস্তান অর্থনীতিতে একটা দুর্বল দেশ, সেই দুর্বল দেশে কি জন্য যাবে ইরানের প্রেসিডেন্ট। এভাবেই কটাক্ষ করছে পাকিস্তানের মুসলমানদেরকে। বন্ধুরা, পরিশেষে এটাই বুঝলাম যে ভারতের এই বিজেপি, আরএসএস, গোসাদ বাহিনী
বাংলাদেশের মুসলমান বিরোধী চক্রান্তে লিপ্ত আছে, কাশ্মীরের স্বায়ত্তশাসন মুসলমান বিরোধী চক্রান্তে লিপ্ত আছে, হায়দ্রাবাদ তো তারা অনেক আগে দখল করে নিয়েছে, সেই সময় তারা হায়দ্রাবাদের মুসলমান বিরোধী চক্রান্তে লিপ্ত ছিল, এখনও আছে। ভারতের 20 কোটি মুসলমানদেরকে তারা বাংলাদেশে পাঠিয়ে দিতে চাচ্ছে। আর পাকিস্তান এর মুসলমান বিরোধী চক্রান্তে লিপ্ত আছে, তারা ইরান বিরোধী চক্রান্তেও লিপ্ত আছে। আর সেজন্যই তারা ওই হায় হায় হুদিদের, যারা মধ্যপ্রাচ্যে নিরীহ মুসলমানদেরকে হত্যা করছে, নারী শিশুদেরকে হত্যা করছে, আবার এদিকে আমাদের শোনাচ্ছে যে তারা নাকি নিরপেক্ষ আছে এবং ভবিষ্যতে যদি যুদ্ধ হয় ইরান এবং হায় হায় হুদিদের মাঝে, তাহলে তারা নিরপেক্ষ থাকবে। কিন্তু কই তারা নিরপেক্ষ আছে? বাংলাদেশিদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং আর সেই কারণেই বাংলাদেশিদের উচিত হবে ভারতের সব কিছু বয়কট বহাল রাখা, ভারতের সব কিছু ত্যাগ করা। বাংলাদেশের ক্ষমতাশীল দলটি আওয়ামী লীগ দলটি ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। ভারত বাংলাদেশের ভিতরে যাই করুক না কেন, আওয়ামী লীগ দলটি ভারতীয়দেরকে কিছুই বলবে না। তাই বাংলাদেশের জনগণকে এ ব্যাপারে অবশ্যই জেগে উঠতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, মহান স্রষ্টার রহমতে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।